যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে পাঁচটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। বাংলাদেশের এক ফুটমস্তান, বাংলাদেশের ছাত্রনেতা মানে এনসিপি লিডার হাসনাত আব্দুল্লাহ, কয়েকদিন ধরেই তার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। যেমনটা তাদের স্বভাব, তারা সেই স্বভাব অনুযায়ী নিজেদের কাজ করেছে। ভাইরালটা হয়েছে এই কারণে যে সে আবার ভারত দখল করার হুমকি দিয়ে বসে আছে। সেভেন সিস্টার নাকি সে দখল করে নেবে। দর্শক, বাংলাদেশে একদিন আগেই সর্বদলীয় যে সমাবেশ হলো শহীদ মিনারে, সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে। সাথে কি আর মানুষ এদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবধ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহুগুণ বেড়ে গেছে, আর সে কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। আর ওদিকে এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না, কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে। কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার, তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের এক ফুটমস্তান, বাংলাদেশের ছাত্রনেতা মানে এনসিপি লিডার হাসনাত আব্দুল্লাহ, কয়েকদিন ধরেই তার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। যেমনটা তাদের স্বভাব, তারা সেই স্বভাব অনুযায়ী নিজেদের কাজ করেছে। ভাইরালটা হয়েছে এই কারণে যে সে আবার ভারত দখল করার হুমকি দিয়ে বসে আছে। সেভেন সিস্টার নাকি সে দখল করে নেবে। অনেকেই শুনেছেন তার এই হুমকি ভরা বক্তব্য, অনেকেই শুনেছেন একেবারে গলা শিরা ফুরিয়ে, মানে দরকার পড়লে পেটের লিভার মুখ থেকে বার করে দেবে এই রকম করে বক্তব্য দিচ্ছে। এমন বক্তব্য দিচ্ছে যে আশেপাশে বিভিন্ন বুম, মানে বুম আইডি যেগুলো ছিল সেগুলো সব ভেঙে চুরে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু তাকে বক্তব্য দিতে হবে। কিন্তু এই বক্তব্যটা দেওয়ার পর এই ফুটমস্তানের অবস্থাটা দেখলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না। মানে তারপর এই বক্তব্য দেওয়ার পর এই ফুটমস্তানটা ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছে, কখন তাকে পেছন থেকে কে চপেটা ঘাট দেবে সে জানে না। এমনকি তার সহযোগীদেরও সে বলছে, পোলাপান আছে তো, একা একা ঘুরছিস না তো। যাই হোক, প্রথমে এই এনসিপি লিডার ফুটমস্তান হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যটা একবার শুনি, যেটা নিয়ে গলা শিরা ফুলিয়ে ভারতকে চমকেছিল। একবার শুনে নি, তারপর আরো বলছি কথা। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। শুনলেন জোকারের কথাবার্তা? এবারে এই জোকারের শখ হয়েছে সেভেন সিস্টার দখল করবে। আমার প্রশ্ন একটাই, যে ভারত তো তোদের সাথে পাঁচে থাকে না, তাহলে এত শখ কিসের ভারত দখল করার? আর এই শখ যখন তোদের হয়েছে তখন মনের মধ্যে ধকও তো থাকতে হবে। সেই ধকটা কোথায়? যেদিন বক্তব্য দিয়েছে ঠিক তার পরের দিন থেকে বাড়ি থেকে আর এই নেতা বেরোচ্ছে না। তারপরের একটা ভিডিও আপনারা পাবেন না। এই নেতা ভয়ে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে। কার ভয়? ভারত এসবকে কোনো গুরুত্ব দেয় না, যদিও গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ একজন রাজনৈতিক দলের নেতা যখন অন্য কোনো দেশকে দখল করার কথা বলে তার পেছন লাল করে দেওয়াই প্রয়োজন ছিল। ভারত পাত্তা দিচ্ছে না, কারণ ফুটমস্তানদের কথায় এত পাত্তা দিতে গেলে ভারতের সময় নষ্ট হবে, এটাই বোধহয় ভারত মনে করছে। যাই হোক, যেটা আপনাদের দেখাবো বলে আজকের ভিডিওটি করছি, এই বক্তব্যটা দেওয়া মানে একদম গলার শিরা ফুলিয়ে সেভেন সিস্টার দখল করব, এই বক্তব্য দেওয়ার পর এই ফুটমস্তানটা গাড়ির ভেতরে ছুচোর মতন লুকিয়ে কিভাবে পালিয়ে যাচ্ছে একবার দেখুন, আর তারই সঙ্গে তার সঙ্গে সাথীদের সতর্ক করছে। একবার দেখুন ভিডিওটা, তারপর আরো বলছি। তুই একা ঘুরিস না কিন্তু। না সমস্যা নাই, জান। তুই তোর সাথে প্রবলেম আছে তো? আছে তুই একা ঘুরিস না, সমস্যা নাই, জান। তাহলে শুনলেন কি বললো এই ফুটমস্তান? সঙ্গে পোলাপান আছে তো, একা বেরোস না, মানে পেছনে ভয় ধরে গেছে। এইবার আমার প্রশ্ন, আপনার যখন এত ক্ষমতা, আপনার লোকজনের যখন এত ক্ষমতা যে একটা দেশের সেভেন সিস্টার আপনি দখল করে নেবেন, তখন নিজের দেশেই এত ভয় কিসের ভাই তোমাদের? তুমি যখন এত ক্ষমতার অধিকারী তখন নিজের দেশেই তুমি গুটিয়ে কেন আছো বাবা? জানাবে? সে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে যে তাকে বলতে হচ্ছে
পোলাপান আছে তো, মানে সঙ্গে করে পোলাপান নিয়ে তাকে যেতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বলতে চাইছিলাম না, আমার দেশ প্রসঙ্গে কথাটা বলেছে বলে আমি বলছি। রাস্তায় যখন একটা কুকুর থাকে না, সে তখন অত ক্ষমতা জাহির করে না, কিন্তু যখন দেখবেন যে অনেক কটা কুকুর একসঙ্গে জড়ো হয়ে গিয়েছে, তখন সে নিজের ক্ষমতাকে জাহির করবে এবং তেড়ে তেড়ে যাবে। এই নেতাটাও ঠিক এই রকম কুকুরের মতন, কারণ তার নিজের মুখেই শুনলেন পোলাপান আছে তো, মানে তার সঙ্গ দরকার। যদি সে বীরের বাচ্চা হতো তাহলে কখনো বলতো না পোলাপান আছে তো, মানে সঙ্গে করে লোক তাকে রাখতে হবে। আরে বাবা, নিজের দেশে আছো তুমি, তার বিদেশে নেই। এমন ক্ষমতা তোদের যে তোরা নিজের দেশেই ঠিকভাবে বেরোতে পারিস না, ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার মতন মানসিকতা তোদের। এই হচ্ছে তোরা। নিজেদের অনুগামীদের বলছিস ভালো করে থাকিস, ভয়টাই পাস না তো, পোলাপান আছে তো, আবার তার অনুগামী বলছে না না আছে আছে পোলাপান আছে, মানে তাকে পোলাপান নিয়ে ঘুরতে হবে। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। আর এই নেতা, এই ফুটো নেতা, এই ফুটো নেতাকে যে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী পিটিয়েছিল সেই দৃশ্য এখনো ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়, সেই দৃশ্য এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। একটা জিনিস অবাক হয়ে যেতে হয়, মানে আমাদের দেওয়া জিনিসপত্র এরা খাবে, খেয়ে দিয়ে পেট ভর্তি করে আবার আমাদের উপর কথা বলবে। আরে তোরা সম্পর্ক রাখছিস কেন? তোরা নিজেদের মধ্যে মারামারি করে মরছিস, আর তার দায়ভার নেবে ভারতবর্ষ? ভারত কেন দায়ভার নিতে যাবে? আমাদের দেশের কোন নেতা আজ পর্যন্ত বাংলাদেশের প্রসঙ্গ তোলে বলতো? রিসেন্ট কালে বাংলাদেশের প্রসঙ্গ আমাদের দেশের নেতারা তোলেই না, কারণ প্রয়োজনই নেই তো তোলার। কারণ এইরকম একটা জঙ্গি দেশকে নিয়ে কথা বলতে প্রত্যেকের মুখে বাঁধে, কারণ প্রত্যেকে মনে করে যে এই নামটা মুখে নেওয়া মানে নিজেদেরকে ছোট করা। গায়ে নেই ক্ষমতা, নিজের দেশেই সঠিকভাবে ঘুরতে পারে না, কুত্তার মতন জড়ো হয়ে ঘুরে বেড়ায়, এরা কিনা আবার সেভেন সিস্টার দখল করবে। আর বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই হত্যাকাণ্ড নাকি আরো বাড়বে। আমি বলছি না, শেখ হাসিনা বলছে, এবং শেখ হাসিনা আরো বলছে এই ঘটনা নাকি তারা নিজেরাই ঘটিয়েছে, নিজেদের মধ্যে মারামারি করছে, কে উঠবে কে থাকবে এই নিয়ে মারামারিতে নিজেরাই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং এই হত্যাকাণ্ড নাকি আরো বাড়বে। শেখ হাসিনার একটা ভয়েস কল রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, শুনে নিন কি বলেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ এখন বাঁচে নাই, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, তাই নিজেরাই খুনোখুনি করছে। আবার সেই খুনোখুনি একজন আরেকজনে গুলি করে মারে, তো তখন আবার তার জন্য আহাজারিও করে। দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে বেশি আহাজারি করছে। সেটা আপনি একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হত্যাকাণ্ড তার নিজেদের মধ্যে ঘটছে, সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে, আর সে আকুল হয়ে কাঁদছে। আর যত হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক, আইনজীবী, একের পর এক সেই 16 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে। এবং যখন আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করলাম, তাদেরকে কাজ করতে দিল না ইউনূস। কেন দেয়নি? তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে নিজে জড়িত, তার মেটিকুলাস ডিজাইনেই হত্যাকাণ্ড ঘটেছে, এবং এখনো যা ঘটছে সেটাই ঘটছে। কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে থেকে আওয়ামী লীগকে ধ্বংস করতে, আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি হারা, ঘর বাড়ি হারা, সব হারা। কারণ আওয়ামী লীগের না পেয়ে নিজের খুনোখুনি করবে, এবং সেটাই এখন শুরু হয়ে গেছে। আর যে নির্বাচনের তফসিল দিয়েছে, তারপরে তো আরো তাদের খুনোখুনি আরো বাড়বে, নিজেদের মধ্যেই বাড়বে। শুনলেন তো শেখ হাসিনার বক্তব্য? তার বক্তব্যে স্পষ্ট যে পরিস্থিতি আরো বেগতিক জায়গায় পৌঁছবে। আর এটাই তো বাস্তব কথা। আওয়ামী লীগ কোথায়? বাংলাদেশের কোন অংশে রয়েছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের অবস্থা তো একেবারেই ঠিক নেই। নয় কেউ জেলে, কেউ মারা গিয়েছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। সেই দলটাকে এত ভয়ভীতি, মানে আমার হাসি পাচ্ছে এই মানে ফুটো মস্তানটার কথা শুনে। মানে সবচেয়ে বেশি হাসি লাগলো পোলাপান আছে তো, ভাবুন। মানে এরা একাও ঘুরতে পারে না, এরা আবার বীরত্বের কথা বলে। নিজেদেরকে বলবান মুখে বলে হওয়া যায় না, নিজেদেরকে বলবান নিজেদের আচরণই বোঝানো যায়। তোমাদের আচরণ ঠিক পথ কুকুরদের মতন। পথ কুকুররা যখন দল বেঁধে থাকে তখনই তাদের মধ্যে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায়, অর্থাৎ জোরে জোরে চিৎকার করে। এই নেতাও তাই, এমনকি বক্তব্য দিচ্ছে, পাশে দেখবেন ঠিক একই রকম আচরণ। মিডিলে একটা কুকুর, পেছনে বিভিন্ন লেডি কুত্তা, ঠিক এক। এত কিছু বলতাম না, বাংলাদেশ নিয়ে ভিডিও করতে আমার বিন্দু মাত্র ইচ্ছে যায় না। কেন বলতে হলো বলুন তো? আরে দেশকে দখল করবে বলছে, এত বড় দুঃসাহস। সেই কারণেই এদের অকাতটা দেখালাম, যে এই ফুটো মস্তানের অকাতটা ঠিক কতটা রয়েছে সেটাই দেখাবার চেষ্টা করলাম। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে এই ফুটো মস্তানের আচরণ কি বলবেন এটা নিয়ে। পোলাপান নিয়ে ঘোর, মানেটা বুঝতে পারছেন তো? নিজের দেশেই এরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, আমাদের দেশে নেই, তাদের দেশেই আছে। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য বলবেন। সাথে কি আর মানুষেদের জুলাই সন্ত্রাসী বলে? এই 2 দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন, তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে। আরে অবধ, এই লাশটা ফেলছে কে? লাশও ফেলছে এরাই, আবার লাশের বদলা লাশও চাইছে এরাই। আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহুগুণ বেড়ে গেছে, আর সে কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে। আর ওদিকে হাসনাত চায় 7 সিস্টার ভেঙে দিতে, মানে খেয়ে ফেলতে। এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা। ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিশ্চয় বসে থাকবে? তখন এই হাসনাত
হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না, এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ। আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে। নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে, তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে। কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি। মাহফুজ আর নাহিদের কথা বললাম, এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয়, এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ, যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায়, মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা। প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান, যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা, আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে। আর প্রতিপক্ষ কারা? আওয়ামী লীগ। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি স্বাধীনতার কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন, আপনি ওদের প্রতিপক্ষ। আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে হত্যাযোগ্য করা হবে, আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে, আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, আনিস আলমগীরের যেমন হয়েছে। মাহফুজ আলমকে দিয়ে শুরু করি। ক্ষমতায় যখন সে ছিল, মানে তিনি নিয়মিত আমাদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে, রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই। তখন তার ভাষা ছিল সুশীল, শান্তিময়, শান্তির পক্ষের ভাষা, মানে বোঝা যেত। এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে, একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব। আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না? এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয়, ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে গেছে। আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য, আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায়। তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী। আর তার এই লাশের বদলা লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয়, তার মানসিক অবস্থার প্রতিফলন, যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ, কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে। নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, ব্যর্থ হয়েছে, ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয়। আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন, একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন। মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গাটা থাকার কথা নয়, তাই না? আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু তার নিজের AK-47 আছে, AK-47 রাইফেলের মালিক তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন। কে জানে, নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে। তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না, কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে, নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছে তিনি। আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিট্যান্ট হয়ে যায়, মানে সন্ত্রাসী হয়ে যায়, যেটা এখন স্পষ্টভাবে ঘটছে। একই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাত আব্দুল্লাহ এই চিত্রটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন। তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন। মানে তা তো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না, কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয়, সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের। এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপরে উঠে যাবে। এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয়, বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে, মানে করেছে অলরেডি, যেখানে দেশ, সার্বভৌমত্ব, জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে, শিক্ষক, শিল্পী, টক শোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন। তার বক্তব্যের কারণেই হয়তো ইউনূস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে। বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল। মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না, দেখছে শত্রু হিসেবে। আর এভাবেই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে, মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু, মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও। এবং তারা নিজেরাও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো? এই তিনজনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন, একই কথা বলছেন। রাষ্ট্র ভেঙে পড়েছে, আমাদের রক্ষা করতে হবে, মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে, আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে। এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না। এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতদুষ্ট মনে করা হয়। হাদির উপর হামলা, পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা, এই হত্যাকারী সন্দেহ যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে। মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন। মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয়। তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহরিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল, তার স্কুলিং সেখানে হয়েছে, তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে। তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল, আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন, কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানোর সবচেয়ে সহজ উপায় এটাই তার রাজনীতির শিক্ষা। হিজবুত তাহরির থেকে তিনি এটাই শিখেছেন। এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয়, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে।
ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না, কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায়। এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা। নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধমুখী বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না। এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ, ভয়ের লক্ষণ। তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি। তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা রাষ্ট্রকে তারা রিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই, এবং তখন তাদের অবস্থা কি হবে। ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না, তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে, যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। যেহেতু 1.5 বছর সময় পেরিয়ে গেছে, অনেকেই তাদের সেই সন্ত্রাসী চেহারাটা একটু ভুলে গেছে। এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা। আমিও সে কারণেই বলি যে 2024 সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি, হয়েছে ক্ষমতা দখলের অভিযান। আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে। নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে। নির্বাচনকে কেউ গণভোট বলছে, কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে। যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্বহানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায়। রাষ্ট্র তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না, হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই। এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয়, নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে, নাকি এই জিহাদি জোশ তাদের 2024-এর জুলাইও তারা প্রয়োগ করেছিল? কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে, পুলিশ মেরে, সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে। তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ, তা মূলত এই অনিশ্চয়তার প্রতিক্রিয়া। তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে, জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ খেপে গেলে তারা পালানোর পথ পাবে না। এই সবকিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ, নিজেদের নিরাপত্তা, ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয়, কিন্তু এর মাত্রা, ছন্দ, লক্ষ্য এখন পাল্টে গেছে। আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করার কৌশল, এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসেবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে। তারা আসলে জিহাদে নেমেছে, জোশ উঠেছে বলে মনে হচ্ছে তাদের। পরিস্থিতি ক্রমেই আর উত্তপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না, তারা জামানত হারাবে, কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে। তাই আগে থেকেই নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে। লাশ তো মামুলি ব্যাপার মাত্র, লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে। নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয়। আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে, এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে, আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটি জিহাদি দেশ হিসেবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায়, বলতে পারেন? ভালো থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।